আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না। যতক্ষণ ইসরায়েল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্রত্যাগ নয়, হামাস নেতা। চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের। নাইজেরিয়ায় ৩ দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩। সর্বশেষ থাকছে ব্লু ডিফেন্ডার 26 জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান, প্রস্তুত সৌদি আরব। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না। ওয়াশিংটনের প্রচণ্ড চাপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে ইরান কখনোই পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র দুদিন পর তেহরানে এক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। আরাগচি বলেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও তারা এই পথ থেকে সরবে না, কারণ কোনো বিদেশি শক্তির ইরানের আচরণ নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানকে ইতোমধ্যে অনেক চড়া মূল্য দিতে হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মোতায়েন এবং সামরিক শক্তি প্রদর্শন তেহরানকে মোটেও ভীত করতে পারছে না বলে তিনি মন্তব্য করেন। তার মতে, অঞ্চলের এই সামরিক উপস্থিতি ইরানের নীতি পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে বাধ্য করতে বারবার সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে আসছেন। বিশেষ করে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে ওই অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। গত বছরের সংঘাতের আগে ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদানের খুব কাছাকাছি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর আগে সতর্ক করেছিল যে ইরানই একমাত্র রাষ্ট্র যারা পারমাণবিক বোমা না থাকা সত্ত্বেও এই উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে স্পষ্ট করেছেন যে ইরানের সঙ্গে যে কোনো আলোচনায় কেবল পারমাণবিক ইস্যু নয়, বরং তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে। ফলে তেহরানের এই অনড় অবস্থান এবং ওয়াশিংটনের বহুমুখী শর্তর কারণে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র, দ্য টাইমস অফ ইসরায়েল। যতক্ষণ ইসরায়েল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্রত্যাগ নয়, হামাস নেতা। গাজার ফিলিস্তিনি দলগুলোকে নিরস্ত্র করার আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস। হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশাল যুক্তি দিয়েছেন, নিরস্ত্র জনগণকে একজন সহজ শিকারে পরিণত করা তাদের জন্য কঠিন হবে না। খবর আল জাজিরার। রোববার ৮ জানুয়ারি দোহায় আল জাজিরা ফোরামের দ্বিতীয় দিনে বক্তৃতাকালে মেশাল হামাসের অস্ত্র হস্তান্তরের আলোচনাকে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে নিরপেক্ষ করার শতাব্দীব্যাপী প্রচেষ্টার ধারাবাহিক প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেন। যেহেতু ইসরায়েলের দখলাদিত্য এখনও অব্যাহত রয়েছে, নিরস্ত্রীকরণের কথা বলা আমাদের জনগণকে এমন এক শিকারে পরিণত করবে যাকে সহজেই ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারে, যে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক অস্ত্রে সজ্জিত। তিনি বলেন, যদি আমরা এটি নিয়ে কথা বলতে চাই তাহলে এমন একটি পরিবেশ প্রয়োজন যা পুনর্গঠন এবং ত্রাণ সরবরাহের সুযোগ করে দেয় এবং নিশ্চিত করে যে গাজা এবং ইহুদিবাদী সত্তার মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হবে না। এটি একটি যৌক্তিক পদ্ধতি এবং হামাস, কাতার, তুরস্ক এবং মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং আমেরিকানদের সাথে পরোক্ষ সংলাপের মাধ্যমে এই বিষয়ে হামাসের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি বোঝাপড়ায় পৌঁছেছে। তা হল, হ্যাঁ, এটি এমন একটি বিষয় যার জন্য নিরস্ত্রীকরণ নয়, প্রচুর প্রচেষ্টার প্রয়োজন, বলেন মিশাল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে হামাসকে নিরস্ত্রীকরণ করার প্রচেষ্টা করেছিলেন। ফিলিস্তিনি গোষ্ঠীটিকে হুমকি দিয়েছিলেন যে যদি তারা তা করতে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজা দখল করে রাখবে ততক্ষণ পর্যন্ত হামাস অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে। গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি হয়। ওয়াশিংটন তখন বলেছে তারা হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি মোকাবেলা করবে।
চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের। চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি 2020 সালের জুনে বেইজিং এই পরীক্ষা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র হ্রাস ও নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে গেল 5 ফেব্রুয়ারি। এর পরপরই চীনের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি 2020 সালে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল বেইজিং। তবে সিসমিক মনিটরিং ব্যবস্থা এড়াতে অত্যন্ত সুকৌশলে এই পরীক্ষা চালানো হয়। জেনেভায় এক বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি টমাস ডি ন্যানো দাবি করেন, কয়েকশো টন ক্ষমতাসম্পন্ন ওই পরীক্ষাটি চালানো হয়েছিল 2020 সালের 22 জুন। ডি ন্যানো অভিযোগ করেন, চীনা সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে এই পরীক্ষাগুলো আড়াল করার চেষ্টা করেছে, কারণ তারা জানত এসব পরীক্ষার নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে। তিনি বলেন, চীন ডিকাপলিং নামে একটি পদ্ধতি ব্যবহার করেছে, যার মাধ্যমে ভূকম্পন পর্যবেক্ষণের কার্যকারিতা কমিয়ে দেওয়া হয় যেন কেউ তাদের কর্মকাণ্ড শনাক্ত করতে না পারে। মার্কিন এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাস সাফ জানায়, আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে অটল চীন। বেইজিংয়ের দাবি, তারা আত্মরক্ষামূলক কৌশল এবং পারমাণবিক পরীক্ষার স্থগিতাদেশ কঠোরভাবে মেনে চলছে। যুক্তরাষ্ট্রকেই আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিধিবিধান এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার পাল্টা আহ্বান জানিয়েছে শি জিনপিং প্রশাসন। নাইজেরিয়ায় 3 দিনব্যাপী হামলায় 51 জন অপহৃত, নিহত 3। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের 4টি গ্রামে গত 3 দিন হামলা চালানো হয়েছে। এসব হামলা চলাকালে অন্তত 51 জনকে অপহরণ করা হয়েছে ও 3 জন নিহত হয়েছেন, খবর বার্তা সংস্থা এএফপির। শনিবার 7 ফেব্রুয়ারি দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। হামলাগুলো হয়েছে রাজ্যের দক্ষিণাঞ্চলে। এলাকাটি খ্রিস্টান প্রধান। জানুয়ারিতে এখানে গির্জায় হামলার সময় 180 জনের বেশি মানুষকে অপহরণ করা হয়। শনিবার স্থানীয় সরকারের কাজুরু এলাকায় সশস্ত্র ব্যক্তিরা এক যাজকসহ 11 জনকে অপহরণ করে। এই দিন কাছাকাছি আরেকটি হামলায় 3 জন নিহত হন। একই ঘটনায় স্থানীয় মসজিদের এক ইমাম ও 4 মুসল্লিসহ 38 জনকে অপহরণ করা হয়। এর আগের দিন কাজুরু এলাকার মারোতে যাওয়ার সড়কে 2 জনকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার মারোতে হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালায়, তবে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা জানানো হয়নি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। 2025 সালের শেষ দিকে ধারাবাহিক গণ অপহরণ নাইজেরিয়ার উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করে। ওই সময়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং একই সঙ্গে সামরিক ও পুলিশ সদস্য নিয়োগ কার্যক্রম শুরু হয়। সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পশ্চিম আফ্রিকার দেশটিকে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের নির্যাতন চলছে বলে অভিযোগ করেন। তবে অধিকাংশ পর্যবেক্ষকের মতে জিহাদি গোষ্ঠী ও অপরাধী চক্র হত্যা ও অপহরণ খ্রিস্টান ও মুসলমান নির্বিশেষে উভয়কে লক্ষ্য করেই চালানো হয়। লাগোস ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় অপহরণ একটি সংগঠিত ও লাভজনক ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। 2024 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত এই অপহরণের মাধ্যমে প্রায় $17 লাখ আয় করা হয়েছে। ইত্তেফাক MAS। ব্লু ডিফেন্ডার 26 জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান, প্রস্তুত সৌদি আরব। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ব্লু ডিফেন্ডার 26 নামের এই মহড়া জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার সময়কাল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য 2 দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময় করা। মহড়ায় মাঠ পর্যায়ের ও কৌশলগত বিভিন্ন পরিস্থিতির অনুশীলন করা হয়েছে। উভয় বাহিনী উচ্চমানের পেশাদারিত্ব ও যুদ্ধ প্রস্তুতি প্রদর্শন করেছে, যা তাদের যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার ক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে।
গত জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মোট $270 বিলিয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই যৌথ মহড়াকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে।